বর্তমান সরকার নির্লজ্জের মতো সংসদে দাঁড়িয়ে বলেছে বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হবে না। তার মানে যেসব জঙ্গিরা পুলিশদের হত্যা করেছে বাংলাদেশ সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে। তারেক রহমানের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা তিনি সম্প্রতি আলোচনায় এসেছেন। তার একটি বক্তব্যে বলেছেন যে কেবলমাত্র নিকৃষ্ট মানুষেরাই আওয়ামী লীগ করে। যদি তার এই বক্তব্য আমরা সত্যি ধরে নিই তাহলে মানুষ হিসেবে তিনি কেমন? আসুন আজকে তার একটু আমলনামা আপনাদের কাছে তুলে ধরি। আপনারা কিছু জিনিস জানেন, আবার অনেক কিছুই তার সম্পর্কে জানেন না, এবং তার বয়স এখন 80-র কাছাকাছি। হয়তো তার স্মৃতি ভ্রম হয়েছে, অনেক কিছু তার মনে নেই, তাই আজকে একটু মনে করিয়ে দিতে চাই। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। তিনি কামালের সাথে বিভিন্ন কাজ একসাথে করতেন। একটা অপপ্রচার আছে শেখ কামালকে নিয়ে যে শেখ কামাল নাকি ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলেন। তো সেই সময় তিনি যে মাইক্রোবাসটায় চড়ছিলেন শেখ কামাল, সেই মাইক্রোবাসে এই ইকবাল হাসান টুকুও ছিলেন। এই ইকবাল হাসান টুকু শেখ কামালের এত ঘনিষ্ঠ বন্ধু ছিল যে টুকু তার স্ত্রীর সাথে বিয়ের আগে যখন প্রেম করতেন তখন টুকুর যে হবু শ্বশুর তিনি কলকাতায় বদলি হয়ে গেলেন। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার ছিলেন। তো অনেকদিন টুকু সাহেবের তার প্রেমিকার সাথে দেখা নেই, খোঁজ খবর নেই। তিনি কলকাতা যেতে চাইলেন, কিন্তু টুকু সাহেবরা তখন তো ছাত্র মানুষ, তাদের তত টাকা পয়সা নাই। শেখ কামাল তখন তার বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে 120 রুপি দিয়ে তাকে কলকাতা পাঠিয়েছিলেন, এবং ইকবাল হাসান টুকু সেবার কলকাতা গিয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে পারেননি, কারণ তার বাপ খুবই কড়া প্রকৃতির ছিলেন এবং তিনি এই টুকুর মতো একজন বেকার ছেলের কাছে মেয়ে দেবেন না। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে টুকু যদি একটা ভালো চাকরি করে তাহলে তিনি ভাববেন তার মেয়ে বিয়ে দেবেন কিনা। টুকু মন খারাপ করে বাংলাদেশে ফিরল, এবং শেখ কামাল তখন এই ইকবাল হাসান টুকুকে একটা চাকরি জোগাড় করে দিয়েছিল, এবং পরবর্তীতে টুকু তার প্রেমিকাকে বিয়ে করেছিল। ভাবতে পারেন শেখ কামালের কত ঘনিষ্ঠ ছিল। শেখ কামাল কে ছিলেন? তার বাবা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগেরও নেতা ছিলেন। আরেকটি ঘটনা যেটা আপনারা সবাই জানেন যে এই টুকুর বিআইকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম প্রভাবশালী সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের ছোট ছেলেকে তার মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। সেলিম ভাই তো আওয়ামী লীগ করে। টুকু সাহেব খুবই উৎকৃষ্ট মানুষ, তিনি এই নিকৃষ্ট সেলিম সাহেবের ছেলের সাথে তার মেয়েকে কেন বিয়ে দিলেন? এই নিকৃষ্ট আওয়ামী লীগের যিনি নেতা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলের সাথে কেন বন্ধুত্ব করলেন? কেন তার সাথে মাইক্রোবাসে ঘুরতেন? কেন তার টাকা নিয়ে কলকাতায় গিয়েছিলেন? কেন তাদের সহায়তায় চাকরি নিয়ে বিয়েটা করেছিলেন? আপনি তাহলে কোন প্রকৃতির মানুষ? যারা বিএনপি করেন তাদের মধ্যে ভালো মন্দ নানা রকমের মানুষ আছে, কিন্তু আপনাদের একটু সতর্ক করে দিতে চাই, এই বিএনপিতে টুকুর মতো যারা আছেন, গত 15 বছর 7 মাস যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই 15 বছর 7 মাসে চুটিয়ে ব্যবসা করেছেন ইকবাল হাসান টুকু। তার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারেনি। বিআইয়ের ছত্র ছায়ায় সর্বোচ্চ বেনিফিশিয়ারি ছিলেন, অথচ দুদিন হলো মন্ত্রী হয়ে তিনি আওয়ামী লীগ যারা করে তাদের নিকৃষ্ট বলছেন। টুকু সাহেব, আপনি কি জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজছে, এবং কোন রকম প্রোটেকশন ছাড়া, গার্ড ছাড়া যদি আপনাকে পায় তাহলে আপনার পরিণতি কি হবে সেটা আমরা বলতে পারি না। ঢাকা থেকে, বাংলাদেশ থেকে অনেকের ফোন পাই, আজকেও ফোন পেয়েছি, যাদের মাসিক বিদ্যুৎ বিল হতো 3000 টাকার নিচে, তাদের বিদ্যুৎ বিল এখন মাসে 5500 6000 টাকা হয়ে গেছে। কারো দ্বিগুণ, কারো তার চেয়েও বেশি বিদ্যুৎ বিল বেড়েছে। সাধারণ মানুষের গলায় পা দিয়ে সরকার চালাচ্ছেন। আওয়ামী লীগ আমলের সকল রকমের সুবিধা নিয়েছেন,
আওয়ামী লীগ নেতাদের সাথে আত্মীয়তা করেছেন এবং মেয়েকে যখন বিয়ে দিয়েছেন তখন কি বলেছিলেন সেটা তো আমরা ভুলি নাই। তখন বলেছিলেন যে আগের থেকেই আমরা দুই পরিবার ঘনিষ্ঠ, আমাদের সম্পর্ক আরো গাঢ় হলো। তাহলে আওয়ামী লীগ ছাড়া উঠতে পারেন না, বসতে পারেন না, মেয়ের বিয়ে দিতে পারেন না, নিজে বিয়ে করতে পারেন না, আবার সেই দলটা সম্পর্কে নিকৃষ্ট বলার আগে তো আয়নায় নিজের মুখ দেখা উচিত ছিল। এই ধরনের মানুষ যে দলেই থাকুক সেই দলের বিপদে যেমন চোখ উল্টায় দিবে, পল্টি খাবে, তেমন সেই দলের জন্য একটা বোঝা। তারেক রহমানের উচিত তাকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে সরিয়ে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়া। কালকে যেটা বলছিলাম, অপারেশন টাইগার লাইটনিং, আমার বন্ধুরা তো প্রচুর আর্মিতে, এয়ারফোর্সে, নেভিতে ছিল। আমি জীবনে শুনি নাই কোনো সামরিক মহড়া প্রতিকূল আবহাওয়ার জন্য বন্ধ হয়। আপনারা জানেন যে আমেরিকা থেকে কয়েকজন সোলজার আসছে বাংলাদেশের সাথে, তারা মিলে এই অপারেশন টাইগার লাইটনিং প্র্যাকটিস করছে সিলেটে, টেকনাফে আর চাঁদপুরে। আজকে সকালে এই বাংলাদেশের যে মিয়ানমার সীমান্ত, সেখানে 1.5 ঘন্টা ব্যাপক বোম্বিং হয়েছে। এই মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোম্বিং করেছে এবং আজকে আমাদের ঢাকার যিনি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, তিনিও এই কক্সবাজারে গিয়েছিলেন। ভয়াবহ বোমা বর্ষণের ফলে তারা সেই উখিয়ার থেকে সরে এসেছেন এবং আজকের জন্য তাদের সামরিক মহড়া স্থগিত করা হয়েছে, আগামীকাল সকালে আবার চালু হবে। এই যে আরাকান আর্মিকে যে পোষা হচ্ছে এবং এখন আরাকান আর্মি যখন আক্রমণের মুখে পড়েছে তখন তো তার খেসারত বাংলাদেশকেও দিতে হচ্ছে। তাও ভালো যে মিয়ানমার এখনো বাংলাদেশকে আক্রমণ করেনি, কিন্তু যেভাবে এই আরাকান আর্মিকে তারা প্রশ্রয় দিচ্ছে এর জন্য কিন্তু সামনে বিপদ আছে। আরাকান আর্মি শেখ হাসিনার সরকারের আমলে কিন্তু এতটা প্রশ্রয় পায় নাই। তখন শুধুমাত্র যদি আরাকান আর্মির কেউ আহত হতো বা অসুস্থ হতো, মানবিক কারণে তাদের চিকিৎসা সেবা দেওয়া হতো, এছাড়া বাংলাদেশে তাদের সরকারি কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হতো না। কিন্তু এখন দিন বদলে গেছে এবং এমনই বদলাইছে যে আমেরিকান আর্মিকে পর্যন্ত ভয়ে পালায় আসতে হয়েছে এই সামরিক মহড়া স্থগিত করার মধ্যে। যাই, যেটা বলছিলাম যে আজ 20শে জুলাই 2024 সালের সেই জঙ্গি অভ্যুত্থানের দিনগুলোর কথা মনে পড়ে। এই 20শে জুলাই প্রথম 2জন পুলিশকে পিটিয়ে হত্যা করে রায়েরবাগ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন হলো ASI মুক্তাদির এবং আরেকজন হলো নায়েক গিয়াসউদ্দিন। তাদের এই জঙ্গিরা প্রথমে ঘেরাও করে, তারপর তাদের মোবাইল চেক করে, তারপরে নিশ্চিত হয় যে এরা পুলিশ, তারপরে নির্মমভাবে পিটিয়ে পুলিশের 2টি লাশ ঝুলিয়ে রাখে এবং তার পরবর্তীতে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে। এই সংখ্যাটি পর্যন্ত আজ অবধি আমরা জানতে পারিনি এবং বর্তমান সরকার নির্লজ্জের মতো সংসদে দাঁড়িয়ে বলেছে বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হবে না। তার মানে যেসব জঙ্গিরা পুলিশদের হত্যা করেছে বাংলাদেশ সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের মাটিতে পুলিশ হত্যার বিচার একদিন হবেই। একটা জিনিস গত কয়েকদিন ধরে খুব সূক্ষ্মভাবে দানা বেঁধে উঠছে, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেন না, বিশেষ করে আমার সাংবাদিক কলিগ বন্ধুরা হয়তো অনেকের নজরে এটা এড়িয়ে গেছে, বাট খুব ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে জামাতি গোষ্ঠী কামান দাগা শুরু করেছে। এই সিনিয়র সাংবাদিক আসলে কি জিনিস? মানে আমরা নিজেরাও মজা করে বলি যে সিনিয়র সাংবাদিক মানে হচ্ছে যাদের চাকুরি নাই, সাংবাদিক, বেকার সাংবাদিক। এবং আমি এটা দোষের কিছু দেখি না, কেন দেখি না সেটাতে আলাপে পরে আসবো। তো এই সিনিয়র সাংবাদিক বলতে এখন কাদেরকে বোঝাচ্ছে? এখানে আমি যেটা দেখলাম, আনিস আলমগীর, মাসুদ কামাল, মঞ্জুরুল হক পান্না, বিশেষ করে এই 3 জনের কথাই যদি আমি বলি, এরা হচ্ছে এখন সিনিয়র সাংবাদিক এবং তাদের বিরুদ্ধে জামাতিরা একটা সমন্বিত অ্যাটাক শুরু করেছে। এই অ্যাটাক গুলো কি আপনি দেখবেন সবগুলো জামাতি, মানে ব্যারিস্টার ফুয়াদ ধরেন, তুষারকে দেখলাম, তারা ক্রমাগত যে এদের অথরিটিকে কোয়েশ্চেনের মুখে ফেলে দিচ্ছে, প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে এবং তাদের যারা আরো পেরিফেরির সিনিয়র সাংবাদিক যারা আছেন তারাও এটাকে খুব একটা ধোয়া দিয়ে যাচ্ছে। এই ধোয়াটা দেওয়া শুরু হয়েছে একবারে টপ টু বটম, জামাতি সকল অ্যাক্টিভিস্ট, সকল বক্তব্য যারা দিচ্ছেন তারা এটা শুরু করেছে। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই কারণটা কি ঘটেছে?
এর মূল কারণটা হচ্ছে এই তথাকথিত যে সিনিয়র সাংবাদিক, এদের কারণে এই হাদি ব্যবসা করা যাচ্ছে না, এদের কারণে আবু সাইদ ব্যবসা করা যাচ্ছে না, এদের কারণে দিনে রাতে 24 ঘন্টা মুক্তিযুদ্ধ একটা ফালতু জিনিস এটা বলা যাচ্ছে না, 30 লক্ষ শহীদ ফালতু, 71 ফালতু, ভারতের ষড়যন্ত্র, এইসব সব ক্র্যাপ রাবিশ বলার জন্য জামাত যে লোকজনকে পাঠিয়েছে মার্কেটে, এবং তারা যেভাবে একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এইখানের মধ্যে তথাকথিত সিনিয়র সাংবাদিক বলে যাদেরকে উপহাস করা হচ্ছে, তারা একটা ব্যারিয়ার হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন। জামাতের হয়েছে এখানের মধ্যে একটা জ্বালাটা হয়েছে কারণ তারা বিশেষ করে 5 আগস্ট 2024-এর পরে সবগুলা মিডিয়া হাউস দখল করা, শত শত সাংবাদিকের চাকুরি খাওয়া। আপনাদের মনে আছে আমাদের কি ওইটার নাম ফারুকিকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি চলে গিয়েছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেল দখল করা, মালিকদেরকে চাপ দিয়ে সিনিয়র সাংবাদিকদের সরিয়ে ফেলা চাকরি থেকে, এই জিনিসগুলো করে তারা এক ধরনের সিস্টেম দাঁড় করিয়েছে। এবং সেই সিস্টেম দাঁড় করানোর পরে তারা কিছু সংখ্যক একেবারে মানে এগুলো মানুষের জায়গায় না, এগুলো কীট পতঙ্গ টাইপের কিছু লোকজনকে পুশ করে বিভিন্ন টকশোতে পাঠাচ্ছে। কারা এরা হচ্ছে এসেই খুব অশ্লীলভাবে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে, অশ্লীলভাবে বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচারকে প্রশ্নবিদ্ধ করছে। এর বিরুদ্ধে যারা কথা বলার সুযোগ পাচ্ছেন তারা হচ্ছেন এই যে সিনিয়র সাংবাদিক যাদের নাম বললাম। কেন তারা এই সুযোগটা পাচ্ছেন? কারণ তারা নিজেরাও জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, খুব জাদরেল ভাবে অংশগ্রহণ করেছেন। ধরুন মাসুদ কামাল ভাই দীর্ঘদিন ধরে সরকার বিরোধী বা আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, উনি বিভিন্ন জায়গায় মানে যখন যার প্রয়োজন তার সমালোচনা করে আসছিলেন। আনিস আলমগীরের কথা বলতে পারি, আনিস আলমগীর খুব জাদরেল ভাবে জুলাই বিপ্লবে ছিলেন, এমনকি তিনি দাবি করেছেন যে তার লেখা আমার প্রিয় স্যার কি আসিফ নজরুল পর্যন্ত, মানে বিপ্লবের যিনি অন্যতম মাস্টার মাইন্ড, তিনি পর্যন্ত ওই সময় জুলাই আগস্টে খুব শেয়ার করতেন। তারপর মঞ্জুর হক পান্না একেবারে লাইভ করতেন, কোথায় কোথায় আন্দোলন হচ্ছে, গান বাজনা হচ্ছে, বিপ্লব হচ্ছে, এই যে। এবং তারা যখন এটা করতেন তাদের এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, এবং তারা ইদানিং প্রায় বলেন যে তারা তখন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এইসব শুনে টুনে বিভ্রান্ত হয়েছিলেন। বিভ্রান্ত কেন হয়েছিলেন আমি জানি না, হতে পারে খুব সহজ সরল লোক, তারা খুব বিভ্রান্ত হতেই পারেন। যে আন্দোলন শুরু হয়েছে তুই কে আমি কে রাজাকার, সেখানে তারা বঙ্গবন্ধু শুনে যে কোনো ভাবেই হোক আপ্লুত বিগলিত হয়েছিল। হওয়ার পরে যেটা তারা দেখলেন, অবস্থা খুব খারাপ। 5 আগস্ট দুপুরের পরে প্রথমেই ধরেন বাংলাদেশের যেখানে যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল, শুধু কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য না, বা ধরেন আওয়ামী লীগের স্থাপনা না, যেখানে যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল একবারে দড়ি মারোটান, রাজা হবে খান মুড়ে ভাঙা শুরু হলো, মাজার আক্রমণ শুরু হলো, 32 নম্বর পুড়িয়ে দেওয়া হলো, এবং এই জিনিসগুলো হওয়ার পরেও তাদের জুলাই আগস্ট পরবর্তী ডক্টর ইউনূস সরকারের প্রতি তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের সবকিছু জায়গায় ছিল। জায়গায় থাকার পরে তাদের সেই বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে ডক্টর ইউনূস যখন বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করুন, তখন তারা টের পান নাই যে তারা কোন ফাঁদে পা দিচ্ছেন। এটা টের পেতে তাদের একটু সময় লেগেছে, এবং সেটার জন্য আনিস আলমগীর এবং মঞ্জুরুল হক পান্নাকে কিছুদিন জেলের ভাত খেয়ে আসতে হয়েছে, এবং আসার পরে তারা এখন একটু ফিল করছেন। ফিল করার পরে যেটা যেভাবে হোক, আমরা অনেকেই জানি যে জেলে গেলে অনেকের জ্ঞান চক্ষুর উন্মেষ হয়, এবং খুব উদ্ভট কারণে, মানে পান্নার সাহেব একটা মিটিং এ গিয়েছেন, তাকে গ্রেফতার করেছে। এবং আনিস আলমগীরটা তো আরো হাস্যকর, মানে উনি প্রতিদিন এক বেলা কিছু একটা খান, ছবি দেন, যেটা হয় পার্সোনাল সোশ্যাল মিডিয়া। উনি নেহারি খাচ্ছিলেন, কি যেন এটার নাম, আমাদের হাদি শাহমা এর মৃত্যুর আগের দিন, পরের দিন বা কিছু ওই দিন মারা গেছে, বেচারা না জেনে ওনার মতো করে একটু তেহারি খাচ্ছিলেন বোধ হয়। এই অপরাধে ডক্টর ইউনূস ওনাকে গ্রেফতার করে ফেলেছে জিম থেকে যাওয়ার সময়। তো এখন বের হওয়ার পরে ওনারা বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনূস এবং তাদের যে সাঙ্গপাঙ্গরা ছিল, এগুলো হচ্ছে একটা জামাতের ভদ্র চেহারা। মানে এই যে জুলাই বিপ্লবের যারা একেবারে নাহিদ, সার্জিস আর হাসনাত, এগুলো হচ্ছে আবার পিকুলিয়ার প্রোডাক্ট। এগুলা মানে এদের মধ্যে কিন্তু এক ধরনের টিপিক্যাল আওয়ামী লীগ ক্যারেক্টারও পাওয়া যায়, টিপিক্যাল জামাতিটা পাওয়া যায়, আবার টিপিক্যাল দাইউস টাইপের লোকজনের মতো এটা ক্যারেক্টার। যাই হোক, বাকি যারা আছে মানে মূল মাস্টার মাইন্ড যারা, নাহিদকে ধরেন, আমাদের মাহফুজ আলম ধরেন, তারপরে ওই যে একজন আছে আসিফ মাহমুদ, 300 কোটি ভুইয়া, সজীব ভুইয়া, এরা সকলে জামাতের প্রোডাক্ট, এবং এইটা এরা এখন বুঝতে পেরেছে। গুড। এখন বুঝতে পারার পরে ওরা দেখেছেন যে মুক্তিযুদ্ধ তারা যেভাবে ধারণ করেন, আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, তারা খুব ভালোভাবে হয়তো ধারণ করেন, এটাকে ডিফেন্ড করার জন্য তারা তখন মুখ খুলেছেন। এখানেই জামাতের জ্বালাটা শুরু হয়েছে। কারণ জামাত প্রথম হচ্ছে এদেরকে মিডিয়ায় আওয়ামী লীগের দোসর হিসাবে মিডিয়া ব্লক করতে পারে নাই, কারণ যেহেতু এরা প্রত্যেকেই জুলাই আন্দোলনের মধ্যে ছিলেন। এখন এদেরকে ব্লক করার জন্য
কিন্তু এরা যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলছেন, মানে তারা শেখ হাসিনার সমালোচনা করছেন, আওয়ামী লীগকে ধুয়ে ফেলছেন, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলছেন। জামাতে তো শেখ হাসিনা আওয়ামী লীগ হচ্ছে মানে আলাদা প্যাকেজ না, তার হচ্ছে পুরো 71, তার পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার বয়ানটা তৈরি করার জন্য সে এত কষ্ট করে বিপ্লব করেছে, এত লোকজন মেরেছে, মারিয়েছে, টাকা পয়সা খরচ করেছে, এখন এরা একটা ডিস্টার্ব তৈরি করেছে। তাই এদেরকে এখন মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে, এবং এই মিডিয়া থেকে সরিয়ে ফেলার ধারাবাহিক প্রপাগান্ডা হিসেবে বেশ কিছু লোকজনকে আমি দেখলাম যে এখন এদেরকে কেন সিনিয়র সাংবাদিক, এরা কি বলছে সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ হচ্ছে না। মানে যে এই সাংবাদিক এটা বলেছেন, আনিস আলমগীর এটা ভুল বলেছে, মঞ্জুরুল হক পান্না এটা ভুল বলেছে, মাসুদ কামাল এটা ভুল বলেছে, ভাই তুমি তো কথা বলবা তার কথার বিপরীতে, তার বিরুদ্ধে তুমি যুক্তি দিবা, কিন্তু এগুলো এখন যুক্তি না। যুক্তিটা কি? এরা কেন সিনিয়র সাংবাদিক পরিচয় দেয়? আমি মনে করি যে এরা সিনিয়র সাংবাদিক পরিচয় দিক কি জুনিয়র সাংবাদিক পরিচয় দিক, এতে সমস্যা কি? তারা যেটা বলছে সেটা আপনারা পারলে খণ্ডন করেন, কিন্তু জামাত সেদিকে যাবে না। জামাত এদের এই সাংবাদিকদের অথরিটিকে কোয়েশ্চেন করবে, কারণ এদের সাথে যুক্তি দিতে পারবে না, এদের বিরুদ্ধে কথা বলে এদেরকে সমাজে হাসির পাত্র তৈরি করে দিবে, এবং এই জায়গাটা করার একটা কৌশল নিয়েছে। এবং এই কৌশল যে ব্যারিস্টার ফুয়া দেখা করছে তা না, একবার আমি সারওয়ার তুষার সহ আরো ওদের যে গেন্ডা বান্ডা কি আছে দেশে বিদেশে আমেরিকায় বাংলাদেশে দেখলাম, এরা সকলে কিন্তু সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে লেগেছে। ইভেন 11 দলীয় জনসভায় আমি দেখলাম যে খুব সম্ভবত ফুয়াদ এই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে কথা বলছে। মানে এই যে একটা অর্গানাইজড ক্যাম্পেইন শুরু হয়েছে, কারণ হচ্ছে মিডিয়া যারা মুক্তিযুদ্ধের পক্ষে 71-এর পক্ষে কথা বলার একটু চেষ্টা করছেন তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য। আমি সিনিয়র সাংবাদিক মানে এনিওয়ে আমি ওনাদেরকে অনুরোধ করবো, সিনিয়র সাংবাদিক বাদ দেন, আপনি বলেন বেকার সাংবাদিক, সমস্যা কি? এই ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের শত শত সাংবাদিক বেকার হয়ে গিয়েছে, শত শত সাংবাদিকের পেটে লাথি পড়েছে, শত শত সাংবাদিক হত্যা মামলা, এই মামলা সেই মামলা জড়িয়ে গেছে, ডজন ডজন সাংবাদিকের দিনের পর দিন, বছরের পর মাসের পর মাস এদের ব্যাংকের হিসাব নিকাশ বন্ধ করে দেওয়া হচ্ছে। সাহসের সাথে বলুন, হ্যাঁ বেকার সাংবাদিক, বেকার সাংবাদিক হওয়া তো দোষের কিছু না, তারপরেও কথা বলুন। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু সাংবাদিক আমি দেখলাম সম্প্রতি 3-4 দিন আগে আলমদিনা রেস্টুরেন্টে খাইতে গিয়েছেন। এরা কারা? এরা হচ্ছেন জয় মামুন, মুন্নি সাহা, প্রভা শামীম। প্রভা শামীমের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং খুব সম্ভবত অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যদিও উনি সাংবাদিক না, উনি এদের সাথে গিয়েছেন, এবং সেখানে তারা হেনস্থার শিকার হয়েছেন। কিছু লোকজন তাকে এখানে মব করার চেষ্টা করেছে, তারা পুলিশ কল করেছেন, তারপরে যেভাবেই হোক মাঝে মাঝে একটা সমাধানের মাধ্যমে তারা তাদের মধ্যে বেরিয়ে এসেছেন। ওই ছবিতে আমি আরো কিছু সাংবাদিক দেখেছি যাদের নাম আমি বলতে চাচ্ছি না, যেহেতু তাদের নাম প্রচার হয় না, আমি তাদের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করতে চাচ্ছি না। তারা ছিলেন, মানে আমার যেটা ধারণা বেশ কিছু সাংবাদিক বন্ধু বান্ধব তারা সেখানে গিয়েছেন, যেহেতু এই টেলিভিশনের কল্যাণে মুন্নি সাহা, জয়ী মামুন এবং প্রভা শামীমকে সবাই চিনেন, তাদের উপরে এই যে এক ধরনের মব করার চেষ্টা করা হয়েছে। আমি জানি না ভাই কেন আপনাদেরকে গিয়ে আলমদিনা রেস্টুরেন্ট, স্টার কাবাব, এইসব মানে ওই লেভেলের রেস্টুরেন্টে গিয়ে খাইতে হবে। এখন আপনারা বলবেন আমাদের কি নাগরিক অধিকার নাই? আমাদের আছে। শুনে, নাগরিক অধিকার বাংলাদেশে নাই, এই সেন্সটা আপনাদের আগে গজাইতে হবে, না তো খালি সাংবাদিক বললে তো হবে না।